মানুষ মারা গেলে কি সত্যিই সে নিথর হয়ে পড়ে থাকে, নাকি কোনো অদৃশ্য শক্তি, কোনো অতৃপ্ত সত্তা তাকে আবারও মাঝরাতে জেগে উঠতে বাধ্য করে? ভাবুন তো, ঘুটঘুটে অন্ধকার মহাসড়ক, চারিদিকে শুধু বৃষ্টির শব্দ। হঠাৎ আপনার অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ হয়ে গেল, আর ঠিক তখনই পেছনের স্ট্রেচার থেকে ভেসে এলো এক চাপা গোঙানির শব্দ। ওই রকম পরিস্থিতিতে আপনি থাকলে কি করতেন? হাসান ভাইয়ের সাথে সেই রাতে যা ঘটেছিল তা শোনার পর আজ রাতে একা ঘুমানো আপনার জন্য খুব একটা সহজ হবে না। পুরো ঘটনা শেষ পর্যন্ত শুনুন, কারণ আসল রহস্য লুকিয়ে আছে পুরো ঘটনার শেষ অংশে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। কি অবস্থা সবার? আশা করি আজকের দিনটা সবার খুব আনন্দে কাটছে। সকল আনন্দের মাঝে আপনাদের একটু ভয় ধরিয়ে দিতে হাজির হয়েছি ভয়ের ঘণ্টার ঈদ স্পেশাল এপিসোড নিয়ে। আপনাদের সাথে আছি আমি আরিফ। শুরুতেই ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আপনারা পাশে ছিলেন বলেই এই পর্যন্ত আসতে পেরেছি। সেই সাথে যারা নতুন শুনছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে সামনের আরও ভয়ানক ঘটনাগুলো মিস না করে ফেলেন। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন পাবনা থেকে মোহাম্মদ হাসান ভাই। পেশায় তিনি একজন সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক। তার জীবনের সেই ভয়ানক রাতের অভিজ্ঞতা আজ আপনাদের শোনাব। চলুন সরাসরি চলে যাই আজকের মূল ঘটনায়। যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটা 2017 সালের আগস্ট মাসের। বৃষ্টির রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি হাসপাতালের জরুরি বিভাগের সামনে ডিউটি করছিলাম। রাত তখন আনুমানিক 12টা হবে। হঠাৎ কন্ট্রোল রুম থেকে ফোন এলো, সিরাজগঞ্জের মহাসড়কে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটা অজ্ঞাত পরিচয়ে লাশ পড়ে আছে, আমাকে দ্রুত গিয়ে সেটা নিয়ে আসতে হবে। এটা শুনে আমি ফোন রেখে একাই গাড়ি নিয়ে রওনা হলাম সেই জায়গার উদ্দেশ্যে। আমি যেখানে যাচ্ছি সেই মহাসড়কের জায়গাটা ছিল একদম জনমানবহীন। প্রায় 25 মিনিট পর সেখানে পৌঁছালাম। সেখানে পৌঁছে দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেই গাড়ির পাশে রাস্তার ধারে পড়ে আছে এক যুবকের নিথর দেহ। তার শরীরটা অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই সাথে গাড়ির চাকা মাথার উপর দিয়ে উঠে যাওয়াতে এক পাশ থেতলে গিয়েছে। তার মুখটা দেখে চেনার কোনো উপায় নেই। এরপর পুলিশ ফর্মালিটি শেষ করে লাশটা প্লাস্টিক ব্যাগে ভরে আমার অ্যাম্বুলেন্সে তুলে দেয়। আমার দায়িত্ব ছিল লাশটা নিয়ে গিয়ে হাসপাতালের মর্গে হস্তান্তর করা। গাড়িতে লাশ উঠিয়ে দিয়ে পুলিশ অফিসার আমাকে বলল তারা একটু পর আসছে। আমি ধীরে ধীরে গাড়ি চালিয়ে রওনা দিলাম হাসপাতালের দিকে। বাইরে বৃষ্টি তখন আরও বেড়েছে। চারিদিকে শুধু বাতাসের শব্দ, পুরো রাস্তাটা ফাঁকা। আর আমার ঠিক পেছনে সদ্য দুর্ঘটনায় মারা যাওয়া এক লাশ। আমার গাড়ির পেছনে কেবিনের মাঝখানে ছোট্ট একটা কাচ আছে, যেটা দিয়ে পিছনের অংশ দেখা যায়। সেখান থেকে গাড়ি ছেড়েছি 8 থেকে 10 মিনিট হয়েছে মাত্র। হঠাৎ শুনতে পাই পেছনের কেবিন থেকে চটচট করে কিছু একটা শব্দ। শব্দটা শুনে মনে হলো প্লাস্টিকের ব্যাগের উপর কেউ হাত রেখে ঘষা দিলে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দ হচ্ছে। সেটা শুনে আমি নিজেকে বোঝালাম বাতাসের চাপে হয়তো ব্যাগটা নড়ছে। কিন্তু কয়েক সেকেন্ড পর শব্দটা বদলে গেল। এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন খুব কষ্টে গোঙাচ্ছে গাড়ির পিছনে। এটা শুনে আমার বুকের ভিতর কেঁপে ওঠে। পেছনে কিসের শব্দ হচ্ছে সেটা দেখার জন্য সামনে থাকা আয়নার দিকে তাকালাম। সেদিকে তাকাতেই পিছনে জ্বালানো লাইটের হালকা আলোতে দেখি লাশের ব্যাগটা স্থিরভাবে স্ট্রেচারে শুয়ে আছে। সবকিছু স্বাভাবিক। আর সবকিছু স্বাভাবিক দেখে নিজেকে বুঝালাম এসব আমার মনের ভুল। আর ঠিক তখনই ধূপ করে প্রচণ্ড একটা শব্দ এসে আঘাত করল মাঝে থাকা কাঁচটাতে। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই যেটা দেখলাম সেটা দেখে ভয়ে আমার আত্মা
শরীর থেকে বেরিয়ে যেতে চাইল। সেদিকে তাকিয়ে দেখি কাঁচ জুড়ে তাজা রক্তের দাগ, আর সেই কাচের ঠিক ওপারে সাদা ব্যাগে মোড়ানো লাশটা স্ট্রেচারের উপর সোজা হয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। চোখের সামনে এমন বীভৎস দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে সজোরে গাড়ির ব্রেক করলাম রাস্তার মাঝে। গাড়ি থামতেই চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠি। এরই কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখি সেই পুলিশের গাড়ি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাদেরকে দাঁড়াতে দেখে আমার দেহে প্রাণ ফিরে পাওয়ার মতো হলো। এবার পুলিশের গাড়ি থেকে একজন পুলিশ সদস্য নেমে এসে আমার দাঁড়ানোর কারণ জানতে চাই। তার প্রশ্নের জবাবে আমি তাকে বললাম, একা একা গাড়ি চালাচ্ছি, ঘুমে চোখটা লেগে গিয়েছিল। আমার কথা শুনে ডিউটি অফিসারকে বিষয়টা জানালে তিনি তাকে আমার সাথে অ্যাম্বুলেন্সে হসপিটাল পর্যন্ত যেতে বলে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে চলে আসি। হসপিটালে পৌঁছানোর বেশ কিছুক্ষণ পর মর্গের সহকারী ডোম শাহিন কাকা আসেন। তিনি আসলে আমরা দুজন লাশটাকে নিয়ে মর্গের দিকে যাই রাখতে। মর্গে গিয়ে তালা খুলে স্ট্রেচার নিয়ে ঢুকে গেলাম ভিতরে। সব ঠিকঠাক করে বেরিয়ে দরজা লাগিয়ে দিই। দরজা লাগিয়ে দুপা আগাতেই শুনতে পেলাম মর্গের ভিতর থেকে ভারী কিছু একটা মেঝেতে আছড়ে পড়ার শব্দ শুনে শাহিন কাকা দরজা খুললে আমরা দুজন যেটা দেখি সেটা দেখে হতভম্ব হয়ে যাই। ভেতরে যেতেই দেখি মেঝেতে পোস্টমর্টেম করা যন্ত্রপাতি এদিক সেদিক ছড়িয়ে আছে, আর এক পাশে পড়ে আছে সেই যন্ত্রপাতি রাখার ভারী টেবিলটি। আমি এবার কাকাকে বললাম, ভেতরে লাশ ছাড়া তো কেউ নেই, তাহলে এটা পড়ল কিভাবে? আর এখানে বাতাস ঢোকারও কোনো কথা না। শাহিন কাকা অভিজ্ঞ মানুষ, বিষয়টা প্যারানর্মাল কিছু বুঝতে পেরে আমাকে নিয়ে সেখান থেকে দ্রুত বাইরে চলে আসে। মর্গে তালা দিয়ে আমরা সেখান থেকে চলে আসি হসপিটালের সামনে। সেখানে এসে আমি আমার অ্যাম্বুলেন্সটা হসপিটালের পার্কিংয়ে রেখে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে যাই। বাড়িতে এসে আমি সাথে সাথে গোসল করে ফেলি, কারণ মুরব্বীদের মুখে শোনা রাত বেরাত ভয় পেলে বা মরা লাশ টানলে গোসল করতে হয়, এতে অশুভ কোনো কিছু আর সাথে থাকে না। তাই সেই কথা ভেবে আমিও গোসল করে ঘুমিয়ে পড়লাম সে রাতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 8-10টা দিনের মতো কাজে চলে গেলাম কোনো সমস্যা ছাড়াই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আমার সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি। কি ভাবছেন, ঘটনা শেষ? না, ঘটনা এখানেই শেষ না। সামনে আমার সাথে ঘটে আরও ভয়ানক কিছু, যেটা শুনতে হলে আমার সাথে আপনাদেরকে যেতে হবে ঘটনার সামনের দিকে। তাহলে চলুন সামনে কি হলো তা জানিয়ে দিই। এই ঘটনার প্রায় 2 মাস পরের কথা এটি। আমি এই ঘটনাকে পুরোপুরি ভুলে গিয়েছিলাম। রোজকার মতো এমনই একদিন সকালে একটা ভাড়া নিয়ে যায় ঢাকা মেডিকেলে। সেখানে পৌঁছায় দুপুরের একটু পর। রোগীকে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সটা স্ট্যান্ডে রেখে দুপুরে খাওয়া দাওয়া করতে যাই আমি আর আমার হেল্পার রাজু। খাওয়া দাওয়া শেষে স্ট্যান্ডে যাই, ফেরার পথে কোনো ভাড়া পাওয়া যায় কিনা সেই আশাতে। যেহেতু আমরা এই প্রফেশনের মানুষ, তাই চেনা জানা অনেকেই আছে সারা বাংলাদেশে। সেই সুবাদে একটা ভাড়া পেলাম মেডিকেল থেকে। সেখান থেকে একটা লাশ নিয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়ার বেলকুচি নামক এক গ্রামে যেতে হবে। ভাড়াটা পেয়ে আমি বেশ খুশি হলাম, কারণ যেখানে যেতে হবে সেখান থেকে আমার বাড়িতে যেতে সব মিলিয়ে ঘন্টা 3 সময় লাগে। যেহেতু বাড়ির কাছাকাছি তাই যেতে রাজি হলাম। সব কিছু গুছিয়ে আসরের পর আমরা লাশ নিয়ে ঢাকা থেকে রওনা হলাম। অ্যাম্বুলেন্সে লাশের সাথে তার 4 জন আত্মীয় এবং আমার হেল্পার ছিল। ঢাকার যানজটের কারণে বেশ দেরি হয়ে যায়, যার ফলে সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত প্রায় 9টা বেজে যায়। সেখানে পৌঁছে গাড়ি থেকে লাশ নামিয়ে ভাড়া বুঝে নিই। শরীরটা ভীষণ ক্লান্ত, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলাম গাড়ি না ধুয়ে রওনা দেব। আপনারা জানেন, গাড়িতে লাশ টানলে সেটা ধুয়ে ফেলা এক প্রকার অলিখিত নিয়ম বা প্রচলিত রীতি, কিন্তু সেই রাতের ক্লান্তির কারণে আমি সেই নিয়ম অমান্য করে ফেলি। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাত তখন 9:30। আমি আর আমার হেল্পার সেখান থেকে রওনা দিলাম। অ্যাম্বুলেন্সে উঠে
আমার হেল্পারকে বললাম সামনে একটা বাজারে দাঁড়াবো, সেখানে চা খেয়ে আবার গাড়ি ছাড়ব। সেখান থেকে মহল্লা ছেড়ে মেন রোডে উঠে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে আবারও অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে চলতে শুরু করলাম। এভাবে বেশ ঘণ্টাখানিক গাড়ি চালানোর পর পাবনা শহরে ঢোকার একটা শর্টকাট রাস্তা আছে, সেই রাস্তার মোড়টাতে চলে আসি। সেখান থেকে মোড় নিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। আমার হেল্পার ক্লান্তিতে পাশের সিটে ঘুমিয়ে পড়েছে। আমি সাউন্ড বক্সে গান ছেড়ে বেশ দ্রুত গাড়ি চালাচ্ছিলাম। আমার গাড়ির স্পিড তখন 70 কি 80 কিলোমিটার হবে। একটা কবরস্থানের পাশ কাটানোর সময় হেডলাইটের আলোয় কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলাম সাদা পাঞ্জাবি আর টুপি পরা একজন বয়স্ক মানুষ কবরস্থানের গেটের পাশে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি আমার দিকেই, আর সেই চোখে ছিল অদ্ভুত এক বিরক্তি। এটা দেখা মাত্রই কোনো এক অজানা কারণে আমার শরীরটা ভার হয়ে যায়। সেই সাথে আমার নিজের কাছে নিজেকে কেন জানি অপরাধী মনে হতে লাগলো। এসব ভাবতে ভাবতে কবরস্থান পার হয়েছি মাত্র 5 থেকে 7 মিনিট হলো। একটা ফাঁকা রাস্তার মাঝে আসতেই অ্যাম্বুলেন্সটা একটা ঝাঁকি দিয়ে এদিক সেদিক দুলে উঠল। আর কিছু বুঝে ওঠার আগেই সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে গেল। গাড়ির স্টার্ট বন্ধ হওয়া অবস্থায় বেশ কয়েকবার গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বহু চেষ্টার পরেও গাড়িটা স্টার্ট নিল না। ততক্ষণে আমার পাশে থাকা হেল্পার গাড়ির ঝাঁকুনিতে ঘুম থেকে উঠে পড়ে। উঠে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি তাকে বললাম গাড়িটা বোধহয় গর্তে পড়েছে, আর ঝাঁকুনির ফলে ইঞ্জিনে কোনো ঝামেলা হয়েছে। তাকে অ্যাম্বুলেন্স থেকে নেমে সামনে ইঞ্জিন কভার খুলতে বলে আমি একটা সিগারেট ধরিয়ে গাড়ি থেকে নেমে সামনে যাই। পুরো রাস্তাটা ফাঁকা আর ঘুটঘুটে অন্ধকার। আমি হাতে থাকা মোবাইলে সময় দেখি, রাত তখন 11:25। এই নির্জন জায়গায় এইভাবে বিপদে পড়ে বেশ চিন্তায় পড়ে গেলাম। কি করব মাথায় কাজ করছিল না সে সময়। আমি অনেকক্ষণ এটা সেটা খুলে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হলাম। এরপর শেষবারের মতো আমি ইঞ্জিনের একটা অংশ খুলে কাজ করছিলাম। আমার মুখ ছিল অ্যাম্বুলেন্সের দিকে, আর পেছন ছিল সামনে থাকা রাস্তার দিকে। আর আমার হেল্পার আমার পাশে মোবাইলে লাইট জ্বেলে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত পর আমি আর আমার হেল্পার শুনতে পাই আমাদের পেছন দিক থেকে অনেক মানুষ একত্রে হেঁটে আসছে, তাদের পায়ের শব্দ। এটা শুনে দুজন সেদিকে ঘুরে তাকালাম দেখার জন্য। সেদিকে ঘুরে তাকাতেই দেখলাম অনেকগুলো মানুষ কাঁধে একটা খাটিয়া নিয়ে আমাদের দিকে হেঁটে আসছে। এক মুহূর্তে পুরো শরীরটা কেঁপে উঠল আমার। ওই রকম পরিবেশে এমন কিছু দেখতেই আমার মনে পড়ে গেল লাশ নামানোর পর অ্যাম্বুলেন্স না ধুয়েই রওনা দিয়েছি। তার উপর ফাঁকা রাস্তাতে এত রাতে লাশ নিয়ে আসার প্রশ্নই ওঠে না। তাছাড়া কয়েক কিলোমিটারের ভিতর তো কোনো বাড়িঘর নেই। তাহলে আমার আর বুঝতে বাকি রইল না অ্যাম্বুলেন্সটা কেন নষ্ট হয়েছে। পরিস্থিতি খারাপ বুঝতেই সাথে সাথে আমার হেল্পারকে দ্রুত অ্যাম্বুলেন্সে উঠে বসতে বললাম। সেই সাথে আমিও ভেতরে উঠে গাড়ির দরজা জানালা লক করে সব আলো নিভিয়ে দিলাম। আমাকে এভাবে তড়িঘড়ি করে গাড়িতে উঠতে দেখে আমার হেল্পার আমাকে জিজ্ঞাসা করে খাটিয়াসহ মানুষ দেখে আমি কেন এমন করলাম। সত্যিটা জানলে হেল্পার ভয় পেতে পারে, এর জন্য তাকে বললাম রাস্তায় জায়গা কম থাকাতে গাড়িতে উঠে বসলাম, যাতে তাদের যেতে কষ্ট না হয়। হেল্পার আমার কথাটা স্বাভাবিকভাবে নিয়েই ফোন চালানোতে মন দিল। আস্তে আস্তে খাটিয়াসহ সেই লাশ অ্যাম্বুলেন্সের কাছে চলে এসে আমাদেরকে ক্রস করে চলে যায়। তারা কোথায় গেল সেটা দেখার বিন্দু পরিমাণ সাহস ছিল না আমার মাঝে। আমি শুধু প্রাণপণে আল্লাহকে ডাকছিলাম সেই সময়। এরই মাঝে রাস্তা ফাঁকা হতে দেখে আমি আল্লাহর নাম নিয়ে গাড়িটা স্টার্ট দিতেই সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে যায়। আর এক মুহূর্ত নষ্ট না করে সেখান থেকে গাড়িটা টান দিলাম। আমার সাথে আজ কি হচ্ছে আর কেন হচ্ছে এসব নিয়ে ভাবছিলাম। একসময় অন্যমনস্ক অবস্থায় রিয়ার আয়নাতে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল। আয়নাতে স্পষ্ট দেখতে পেলাম আমার সিটের পেছনে বসে আছে এক বিভৎস মুখ। মুহূর্তের ভেতর চিনে ফেললাম সেই মুখটা। এটা সেই মুখ গত 2 মাস আগে হাইওয়েতে দুর্ঘটনায় মারা যাওয়া সেই যুবকের। মাথার এক পাশ থ্যাতলানো
মুখে শুকনো রক্ত লেগে আছে, আর অস্বাভাবিক স্থির চোখে সে তাকিয়ে আছে আমার দিকে। এই দৃশ্য দেখে আমি ভয় চিৎকার করে ব্রেক করলাম। আমাকে এভাবে ভয় পেতে দেখে হেল্পার জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি যেন সে সময় কিছুই বলতে পারছিলাম না, শুধু ভয়ে সিটে বসে কাঁপছিলাম। আমি আর গাড়ি চালানোর অবস্থায় ছিলাম না, যার ফলে আমার হেল্পার গাড়ি থেকে নেমে আমাকে বাম পাশে নিয়ে বসিয়ে দেয়। এরপর গাড়ির বাম পাশে সিটে বসার পর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফেরে পরের দিন সকালে। জ্ঞান ফিরলে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার পাশে আমার মা এবং স্ত্রী বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে তারা আমাকে জিজ্ঞাসা করে আমার এমন অবস্থা হলো কিভাবে। এরপর আমি তাদেরকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বললাম। আমার কাছ থেকে এমন কিছু শুনে আমার মা সাথে সাথে আমার বড় ভাইকে ফোন দেয়। তাকে ফোন দিয়ে একটা হুজুরের নাম বলল আর বলল তাকে আজ বিকেলে আমাদের বাড়িতে আনতে। এবার আমার মনে পড়ল আমার হেল্পার রাজুর কথা। আমি সাথে সাথেই তাকে ফোন দিই সে ঠিক আছে কিনা সেটা জানার জন্য। এরপর তাকে ফোন দিলে বেশ কিছুক্ষণ পর সে হসপিটালে আসে আমাকে দেখার জন্য। রাজু আমার কাছে আসলে আমি তাকে জিজ্ঞাসা করি আমি এখানে কিভাবে এলাম। এবারও আমাকে বলল আমাকে সে রাতে গাড়ির পাশের সিটে রেখে গাড়ি চালিয়ে পাবনাতে আসে রাত প্রায় 12টা 30 মিনিটের দিকে। যেহেতু হসপিটালে চলে এসেছে সেহেতু আমাকে জানানোর জন্য ডাক দেয়, কিন্তু বেশ কয়েকবার আমাকে ডাকলেও আমার থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে এবার সে আমার গায়ে হাত দেয় ঝাঁকি দিয়ে জাগানোর জন্য। আমার গায়ে হাত দিতেই দেখে জ্বরে আমার পুরো শরীর পুড়ে যাচ্ছে। সেই সাথে আমি অজ্ঞান অবস্থায় শুয়ে আছি সিটের উপরে। এটা দেখে সে হসপিটালে থাকা স্টাফদের ডাক দেয়। তাদেরকে ডাক দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করে আমার বাড়িতে ফোন দেয়। এরপর আমার খবর পেলে আমার বাড়ির লোকজন আসে। সেদিন দুপুরে আমাকে বাড়িতে আনা হয়। বাড়িতে এসে আমি রেস্ট নিচ্ছিলাম। বিকালের দিকে আমার ভাই আমার মায়ের বলা সেই হুজুরকে সাথে নিয়ে আসেন। হুজুর আসার পর আমার কাছ থেকে সব ঘটনা শুনলেন। সব শুনে হুজুর কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর ধীরে ধীরে বললেন, সব পথ সবার জন্য একরকম না। কিছু সময়, কিছু জায়গা, কিছু নিয়ম অমান্য করলে অদৃশ্য জিনিসও কাছে চলে আসে। হুজুর আরও বলে, মূলত আমার সেদিন ভুল ছিল লাশ নামিয়ে অ্যাম্বুলেন্স না ধুয়ে চলে আসা, আর আসার পথে গাড়ির ভিতরে গান বাজাতে বাজাতে আসা। এসব ভুলের কারণে আমি অদৃশ্য কোনো ক্ষতির মুখ থেকে বেঁচে ফিরেছি আল্লাহর রহমত ছিল বলেই। এরপর তিনি পকেট থেকে একটা তাবিজ বের করে আমার হাতে দিয়ে বললেন, এটা সব সময় নিজের কাছে রাখবেন। তার সাথে আমাকে কয়েকটা আমল বলে দিল সেগুলো করার জন্য। সবশেষে একটা বোতলে পানি নিয়ে সেখানে দোয়া পরে ফু দিয়ে আমাকে বলল এই পানি পুরো গাড়িতে ছিটিয়ে দিতে। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। সব কিছু বুঝিয়ে দিয়ে তিনি সেদিনের মতো আমার কাছ থেকে বিদায় নেন। এরপর আমি সুস্থ হয়ে আজও অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু আর কখনো লাশ নামিয়ে দিয়ে গাড়ি না ধুয়ে ফিরি না। তারই সাথে ভুলেও কখনো গাড়িতে আর গান বাজায় না। প্রিয় লিসেনার্স, এই ছিল হাসান ভাইয়ের জীবনের এক কালো অধ্যায়ের কথা। আজকের এই স্পেশাল এপিসোডের ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে এখনই জানিয়ে দিন। সেই সাথে আপনাদের কাছেও যদি এমন কোনো সত্যি ঘটনা থাকে তবে লিখে পাঠিয়ে দিন voyerghonta@gmail.com এই ঠিকানায়। আর কেউ ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এপিসোড। আমি আরিফ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো অজানা রহস্যকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভয়ের ঘন্টার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।